তাইলে দেখো, আমরা এটা আজকে প্রমাণ করবো আর কি। হ্যাঁ, মূলত আজকে ক্লাসটা পিপিটি দিবার গামা ইকুয়াল সি এগুলা টাইপের জিনিসপাতি আর কি প্রমাণ করব। মানে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে সূত্রগুলো আসে, সূত্রগুলো আসলে কিভাবে আসে এগুলো দেখবো আর কি। যদি এগুলো পরীক্ষা আসে না, ঠিক আছে, বা জাস্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের এটা পড়তে হবে আর কি। এই আচ্ছা, তাহলে দেখি মোলার আপেক্ষিক তাপ এই জিনিসটা কি দ্বারা কি বোঝায়। প্রথমে আমাদের এটা বুঝতে হবে। প্রথমে না আপেক্ষিক তাপটা চিন্তা করি, হ্যাঁ, তারপর মোলার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ গত ক্লাস আমরা দেখছিলাম কি ইকুয়াল টু এম এস ডেল থিটা, হ্যাঁ, অথবা এস ইকুয়াল টু কি লেখা যায়, কিউ বাই এম ডেল থিটা লেখা যায়, তাই না? তো এইটা এখানে আমরা এই যে এসটা কিভাবে পাইতাম, এম এর মান আমরা ওয়ান বসাইতাম, তারপরে হচ্ছে ডেল থিটার মান ওয়ান বসাইতাম। হ্যাঁ, অর্থাৎ 1 কেজি কোনো ভরের বস্তুর, হ্যাঁ, যদি 1 ডিগ্রি সেলসিয়াস কেলভিন যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে যে পরিমাণ তাপ খরচ হয় ওটাই হচ্ছে ওই পদার্থের, হ্যাঁ, মোলার আপেক্ষিক তাপমাত্রা। এটা পড়ছিলাম না, মনে আছে? না ভাই, আমি তো পরে জয়েন করছিলাম, হয়তো বা একটু পাইছি না। কিন্তু এটা ঠিক আছে, আমি এটা পড়ছি আগে। আচ্ছা, ঠিক আছে। তো এটা এই যে এই এসটা, হ্যাঁ, এই এসটা হচ্ছে তোমার, মানে এখানে হচ্ছে ভরের ক্ষেত্রে, মানে এটা তুমি কঠিন বা তরলের ক্ষেত্রে এই জিনিসটা কাজে দেয় এই এমটা, ঠিক আছে। কিন্তু যখন গ্যাসের ক্ষেত্রে আসে, তখন আমরা হচ্ছে তো আপেক্ষিক তাপ না ইউজ করে মোলার আপেক্ষিক তাপ ইউজ করি। অর্থাৎ এস এর পরিবর্তে আমরা সি ইউজ করি, তারপরে তাপের পরিবর্তে ডাব তো ইউজ করি, আর হচ্ছে আমরা এম এর পরিবর্তে হচ্ছে আমরা মোল ইউজ করি, আর ডেলথি তার পরিবর্তে ডেলথিতে ইউজ করি বা ডেলটি ইউজ করি, ঠিক আছে। এখানে এনটা কি, এনটা হচ্ছে তোমার মোল সংখ্যা। গ্যাসের ক্ষেত্রে আমরা ভরটা ইউজ করি না, মোল সংখ্যা ইউজ করি, ঠিক আছে। তাইলে এই যে এখানকার যে তোমার সিটা আছে না, এটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তাহলে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি না, এন এর মান যদি আমি ওয়ান বসাই, ডেলটির মান যদি আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি হবে, কেমনে বলবো বলো তো? এক মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যে পরিমাণ তাপ দেওয়া লাগে ওইটাই। গুড। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস লিখে নিই। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে মানে হচ্ছে সি, তাহলে কি হবে, সি হবে ডিকিউ, যে পরিমাণ তাপ হয়, যে পরিমাণ তাপ লাগে তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, তাহলে চিন্তা করো এই, তাহলে মোলার আপেক্ষিক তাপ এটা কাজ করবে কোথায়? এটা কাজ করবে শুধুমাত্র গ্যাসের জন্য। আর হচ্ছে তোমার কঠিন এবং তরলের জন্য কাজ করবে হচ্ছে সাধারণ যে আপেক্ষিক তাপ, এটা এটা কাজ করবে হচ্ছে তোমার কঠিন বা তরলের জন্য কাজ করবে, ঠিক আছে। তো এই মোলার আপেক্ষিক তাপ হচ্ছে তোমার দুই ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার স্থির চাপে, স্থির চাপে কাজ করবে, আর একটা হচ্ছে স্থির আয়তনে।
তো আয়তন ইংলিশ কি হচ্ছে ভলিউম, তাকে আমরা সিবি বলতে পারি। আর চাপ ইংলিশ হচ্ছে তোমার প্রেসার, সিপি বলতে পারি। তাহলে সূত্রটা কি হবে? সূত্র হবে ডি কিউ এন আর টি। ঠিক আছে, এটা হবে সি কিউ ডি কিউ আর কি এন আর টি। তো এন আর টি ছিল, সরি এন ডেলটি ছিল, সরি এন ডেলটি ছিল, ভুল করছি, আর ছিল না তো, এন ডেলটি ছিল। আচ্ছা, তো এখন আমরা স্থির চাপ এবং স্থির আয়তন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। প্রথমে আমরা স্থির আয়তনের চিন্তা করি। স্থির আয়তনে কি হবে বলো তো? আহ, কোনটা জিরো হবে? অভ্যন্তরীণ শক্তি, তাপ নাকি কাজ? লিওন, স্থির আয়তনে কোনটা জিরো হবে? নেটে ডিস্টার্ব করতেছে মনে হয়, কিছু বুঝাই যাচ্ছে। নির্দিষ্ট করতেছে। হ্যাঁ ভাই, কথা বাইজি হয়ে যাইতেছে। আচ্ছা, তাহলে আমি লিখতে থাকি, তুমি একটু দেখতে থাকো, রেসপন্স করার দরকার নেই। অথবা তুমি লিপ নিয়ে আবার জয়েন দিতে পারো। আচ্ছা, স্থির আয়তনে হচ্ছে তোমার আমাদের ডিডাব্লিউ শূন্য হবে। কেন শূন্য হবে আমরা জানি না। ডিডাব্লিউ এর মান কি? পি ইন্টু ডিবি। ঠিক আছে, যেহেতু আয়তন স্থির, তাহলে অবশ্যই ডিবি আমাদের কি হচ্ছে? জিরো হচ্ছে। তা ডিবি জিরো হলে তোমার কি? পি ইন্টু জিরো, মানে ডিডাব্লিউ শূন্য। তাহলে ডিডাব্লিউ যদি শূন্য হয়, তাহলে তাপগতিবিদ্যার যে প্রথম যে সূত্রটা ছিল, সূত্রটা কি ছিল? ডি কিউ ইকুয়াল টু ডিইউ আর ডিডাব্লিউ। তাহলে এখানে ডি কিউ ইকুয়াল টু কি হবে? ডিইউ হবে, মানে যা অভ্যন্তরীণ শক্তি হবে ওইটাই হচ্ছে আমাদের ডি কিউ আসতেছে। ঠিক আছে, আবার এখান থেকে আমরা কি পাইতাছি? সিবি ইকুয়াল টু, মানে ডি কিউ ইকুয়াল টু কি পাইতাছি? এন সিবি ডেল টি, তাই না? তো এখান থেকে একটা রিলেশন পাচ্ছি আমরা। এটা হচ্ছে তোমার কি, এই ডিকিউ এর মানটা, এই যে এখানে এখানে যে মানটা পাইছি ডিকিউ এর মানটা, হ্যাঁ, এই ডিকিউ এর মানটা এখানে বসাই দিয়েছি। তাহলে ডিইউ এর মানটা আমরা কি পাচ্ছি? এন সিবি ডেল টি। তো এটা কি বুঝছো? মানে এটা কেমনে বাই করলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা স্থির এখন চাপটা দেখবো। স্থির চাপে তাহলে কি হবে? সিপি ইকুয়াল টু ডি কিউ, ডি কিউ ইকুয়াল টু এন ডেল টি, তাই না? তাহলে এটা কি আসতেছে দেখো, ডি কিউ এর মান কি আসতেছে? সিপি এন ডেল টি। ঠিক আছে, এটা স্থির চাপে। আবার স্থির চাপে আমরা কি জানি, মানে কোনো কিছু শূন্য হয় না, মানে তাপও থাকে, তোমার অভ্যন্তরীণ শক্তিও থাকে, আর পিডিবি তো কাজ করে আর কি, মানে এখানে কোনো কিছু শূন্য হয় না।
সেই হিসেবে আমরা দেখো এখান থেকে কি লিখতে পারি, ডিকের ভ্যালুটা এখান থেকে আমরা লিখতে পারি যেটা, ঠিক আছে, এখানে কি লিখতে পারি, সিপি এন ডেল টি, এটা লিখতে পারি, ঠিক আছে। আবার ডিউ এর ভ্যালুটা আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে ডিকিউ ভ্যালুটা লিখলাম, আর হচ্ছে তোমার ডিউ ভ্যালুটা এখান থেকে লিখলাম, এন সিভি ডেল টি, ঠিক আছে। প্লাস কি হইলো, আমরা পি ডিবি লিখলাম, হ্যাঁ। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা হচ্ছে আহ, এইটা পুরোটা এই পাশে নিয়ে এসে বললাম, মাইনাস এন সিবি ডেল টি, পিবি ইকুয়াল টু এনআরটি, আমরা একটা আদর্শ গ্যাসের সূত্র জানি না, তাহলে পি ডিভি ইকুয়াল টু এন আর ডিটি, ঠিক আছে। তো এন আর ডিটি, তো এরপরে হচ্ছে তোমার সিপি মাইনাস সিবি হচ্ছে এন ডেল টি ইকুয়াল টু কি লিখতে পারি, এন আর ডেল টি, না পরিবর্তে আমরা ডি টু লিখতে পারি, মানে ডেল টি লিখতে পারি আর কি, ঠিক আছে। তো এখান থেকে দেখো ডেল টি কাটা, এন এন কাটা, তাহলে আমরা কি লিখতে পারি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, অর্থাৎ প্রেসারের যে তোমার মোলার আপেক্ষিক তাপ, হুম, মাইনাস ভলিউমের মোলার আপেক্ষিক তাপ, এটা কি হবে, গ্যাস যে কনস্ট্যান্ট আছে এই গ্যাস কনস্ট্যান্টের সমান হবে আর কি, বুঝা গেছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটাই, আর কিছু না, এটা আমরা প্রমাণ করলাম আর কি। তো এখানে তাহলে আহ কিছু সূত্র লেখা যায় আর কি, বুঝছো। এই রাফিক মেসেজ দিছে, ওয়েট। তো তাইলে আমরা হচ্ছে এখানে কয়েকটা সূত্র লিখতে পারি, এই সূত্রগুলো মাঝে মাঝে কাজে দেয়। মাত্র যে সূত্রটা প্রমাণ করলাম এটা হচ্ছে তোমার সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ডি কিউ ইকুয়াল টু ডিইউ, আমরা কি লিখতে পারি, এন সিভি ডেল টি, এটা লিখতে পারি, ঠিক আছে। মানে হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে, স্থির আয়তনের ক্ষেত্রে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার গামা, গামা ইকুয়াল টু তোমার প্রেসার কোএফিসিয়েন্টকে ভলিউম কোএফিসিয়েন্টকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা গামা পাই। গামা অ্যাকচুয়ালি জানি কি, এটা তো ভুলে গেলাম, গামা জানি কি একটা নামটা, ওই যে ইয়ার গ্যাসের, গ্যাস কি, ইয়ার স্বাধীনতার মাত্রা। গ্যাসের স্বাধীনতা মাত্রা, হ্যাঁ ভাই আচ্ছা, ওইটাই তো মনে হয়। আপাতত লিখে রাখি, গ্যাসের স্বাধীনতার মাত্রা, না ভাই স্বাধীনতার মাত্রা তো ওই যে 1 2 এরকম হয়, আমার মনে তো 1.33 1.67 এরকম হয়। ও আচ্ছা, তাহলে এটা কি অ্যাকচুয়ালি, আচ্ছা আমি একটু দেখি, দাঁড়াও, কি ওরা জানে।
হিট ক্যাপাসিটি রেশিও বা এডিয়াবেটিক ইনডেক্স এটা বলতেছে। হ্যাঁ, বাংলা কি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় সূচক। ঠিক আছে, স্বাধীনতার মাত্রা না। দূর, এই কাজ করতেছ না। তো এটা তো মোলার আপেক্ষিক সহগ। হ্যাঁ, মোলার আপেক্ষিক সহগ এটা বলা যায় আর কি, মোলার আপেক্ষিক সহগ এটা ভালো না। এটা সরল লিখতে পারতেছি না। মোলার আপেক্ষিক সহগ, ঠিক আছে। তো বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দেখছে আর কি, পরীক্ষাগারে এর বিভিন্ন মান আসতে পারে। এক পরমাণুক বিভিন্ন গ্যাস আছে, দ্বিপরমাণুক বিভিন্ন গ্যাস আছে, হ্যাঁ। এগুলার জন্য বিভিন্ন মান আসতে পারে, এটা মান আসতে পারে 1.67। এটা হচ্ছে তোমার কি এক পরমাণুকের জন্য। এক পরমাণুকের উদাহরণ একটু বলো তো। হিলিয়াম, নিয়ন, আর্গন, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস এগুলো হচ্ছে এক পরমাণুক, ঠিক আছে। 1.4 হচ্ছে তোমার দ্বিপরমাণুকের জন্য উদাহরণ। দ্বিপরমাণুকের উদাহরণগুলো বলো তো। লিয়ন কে আসো? হ্যাঁ ভাইয়া, খাইতাছি। ও আচ্ছা, ঠিক আছে, খাও। দ্বিপরমাণুকের জন্য হচ্ছে তোমার উদাহরণ যেমন হাইড্রোজেন, ঠিক আছে, অক্সিজেন, এগুলো হচ্ছে দ্বিপরমাণুক। আর বহু পরমাণুক, ত্রিপরমাণুক না, এটা হচ্ছে বহু পরমাণুক আর কি, হ্যাঁ। বা ত্রিপরমাণুক বলা যায় আর কি, বা ত্রি বা বহু। যেমন O3 ওজন, হ্যাঁ। এটাও হচ্ছে তোমার কি, তা এগুলা হচ্ছে তোমার মুখস্থ রাখতে হবে কি মাঝে মাঝে, এগুলোতে ম্যাথ আসে, ঠিক আছে। তো তো এই গেল কিছু সূত্র। এই সূত্রগুলা আমাদের লাগে। হুম, আমরা দেখলাম সিপি মানে সিভি এগুলা কিভাবে আসলো। এখন আমরা যে পি বিটি তে এবার কামাই করলো সি, এটা আমরা প্রমাণ করবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আসলে কি আসলে থাকে বলতো, মানে কনস্ট্যান্ট থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তোমার এনট্রপিটা হচ্ছে আমাদের কি থাকে, কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। এনট্রপিটা কনস্ট্যান্ট থাকে, এটা মনে হয় গত ক্লাসে একটু দেখেছিলাম। তো এনট্রপি কনস্ট্যান্ট থাকলে কি হইতেছে আমাদের, ডিএস এর মানটাও কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিএস, হ্যাঁ। তাহলে আমরা কি জানি, ডিএস ইকুয়াল টু আমরা কি জানি, ডি কিউ পাই টি, যেহেতু ডিএস এর মান জিরো, হ্যাঁ, জিরো ইন্টু টি হবে ডি কিউ। তাহলে ডি কিউ এর মান হচ্ছে আমাদের কি, জিরো হচ্ছে। অর্থাৎ এন্ট্রপি কনস্ট্যান্ট থাকার কারণে আমাদের হচ্ছে হিটটা হচ্ছে যাতায়াত করতে পারতেছে না। হিট মানে যত হিটটা যেরকম আছে ওরকমই আছে। তো এটা হচ্ছে জিরো হয়ে যায়। তাহলে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা, সূত্রটা কি ছিল আমাদের, ডি কিউ ইকুয়াল টু, আচ্ছা, তো রুদ্রদের আগে দিয়ে জানি যে ডি কিউ ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি ডিরেক্ট লিখতে পারতাম না? ডি কিউ ইকুয়াল টু জিরো, ডি ডি এস ইকুয়াল টু জিরো। হ্যাঁ লিখতে পারবো, সমস্যা লিখতে নেই। পারবো, সমস্যা নেই। আমি মানে একটু বিস্তারিত বলছি তো এই জন্য লিখতে পারবো অবশ্যই। মানে সংজ্ঞায় তোমরা বলবা যে দ্রুততাপ প্রক্রিয়ায় হচ্ছে তোমার এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তাপ আদান প্রদান হয়, এটা আসলে প্রপার সংজ্ঞা না। বড় ক্লাস যেটা থাকবে এখানে কিছুটা হেরফের হয় আর কি। তো এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকে, এটা মনে রাখবা। তাহলে আমাদের ডি কিউ ইকুয়াল টু যখন জিরো হবে,
তাহলে আমরা কি লিখতে পারি? ডি ইউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে। তো ডি ইউ একটু আগে আমরা দেখছিলাম, একটা সূত্র দেখছিলাম। ডি কিউ হচ্ছে তোমার এন সি ভি, হ্যাঁ, ডেল টি। ডেল টি পরিবর্তে আমরা ডিটি লিখলাম আর কি। ঠিক আছে। আর ডিডাব্লিউ এর পরিবর্তে আমরা কি লিখবো? পি ডি বি ইকুয়াল টু জিরো। এটা আগে আমরা এই সূত্রটা দেখছিলাম না? ডি ইউ ইকুয়াল টু স্থির চাপের জন্য। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা আপাতত মানে এটা এক মোলের জন্য চিন্তা করি। ঠিক আছে, তাহলে আমাদের কিছু সহজ হবে। যদি এক মোলের জন্য চিন্তা করি, তাহলে আমাদের কি আসতেছে? সিবি টিটি প্লাস পি টি পি ইকুয়াল টু জিরো। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি এক নাম্বারটাতেই আর কি। এন ইকুয়াল টু ওয়ান মোল, ওয়ান মোলের জন্য চিন্তা করি। আচ্ছা, আবার আমরা কি জানি? আমরা জানি পিবি ইকুয়াল টু এন আর টি। পিবি ইকুয়াল টু এন আর টি আর কি, মানে এন ইকুয়াল টু আমরা এক মোল দিয়ে চিন্তা করি। তো এখান থেকে তার আমরা কি পাই দেখো। যদি উভয় পাশে, হ্যাঁ, আমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আর কি, উভয় পাশে আমি হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো। এখানে প্রেসার কিন্তু আমাদের কনস্ট্যান্ট না, প্রেসারও চেঞ্জ হচ্ছে, ভলিউমে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, টি এর সাপেক্ষে। আর টি বাড়ালে প্রেসারও চেঞ্জ হয়ে যায়, ভলিউমও চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা দুইটা কি, আমাদের দুইটাই ভেরিয়েবল। তাহলে এই যে এই সূত্রটা হবে না? তুমি তো আবার তোমার তুই পড়াই নাই, ডিফারেন্সিয়েশন পড়াই নাই। আহ আচ্ছা, ইউভি সূত্রটা জানো লিওন? ভাই ফার্স্টে ইউ করা লাগে পরে বি করা লাগে। ইউ বাই রেখে ফার্স্টে বি পরে বি বাই রেখে ইউ মানে। বাহ বাহ, পারো তো, এটা পারলেই তো হয়। ওই যে ভেক্টরের লাগে কিছু কিছু পড়ছিলাম, ওই ডি মনে আছে আর কি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এই কাজই করব, যেহেতু দুইটাই ভেরিয়েবল, হ্যাঁ, দুইটা ভেরিয়েবল গুণ থাকলে এই কাজটা করা হয় আর কি। ঠিক আছে। তাহলে পি ডিভি ডিটি, আবার বিটা বাইরে নিলাম, ডিপি ডিটি। আর এখানে আটটা তো আমাদের কনস্ট্যান্ট, মানে গ্যাস কনস্ট্যান্ট, তাহলে আটটা বাইরে নিয়ে আসা যায়। আর ডিভি বাই ডিটি মানে এক্স কে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের কি আসে? ওয়ান আসে না? তাহলে এটা হবে ওয়ান। দেখো তো ডিফারেন্সিয়েটটা বুঝছো কিনা। ডিফারেন্সিয়েটটা কি বুঝতে পেরেছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন ডিটির সাপেক্ষে উভয়কে আমরা গুণ করে দিব। তাহলে কি আসতেছে? পি ডিভি ভি ডিপি আর ডিটি। তাহলে এই আর ডিটি মানে ডিটির ভ্যালুটা কি আসতেছে আমাদের? ডিটির ভ্যালুটা আসতেছে আর পি ডিভি প্লাস ভি ডিপি আসতেছে, হ্যাঁ, ভি ডিপি এটা আসতেছে। তো এটা হচ্ছে আমরা যদি এখানে বসাই দিই, এই যে এই এক নম্বরের সমীকরণে ডিটি যে মানটা আছে, এই মানে আমরা এখানে বসাবো আর কি। ঠিক আছে। তাহলে এটা একটু নিচে আবার লিখি। এক নম্বর সমীকরণটা কি কি ছিল আমাদের? এক নম্বর সমীকরণ ছিল সিভি ডিটি ছিল প্লাস পি টি
ভি ছিল, সিবিডিটি ছিল না দেখি তো। হ্যাঁ, এটা ছিল। আমরা এখন ডিটির মানটা জাস্ট এখানে বসাই দেবো। এগুলো পরীক্ষা কিন্তু আসবে না। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি আর কি কিভাবে আসলো, কনসেপ্ট প্লে করার জন্য, আর কিছু না। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। পি ডিপি প্লাস ভি ডিপি আর প্লাস পি ডিভি ইকুয়াল টু 0। এটা ঠিক আছে, এই মানটা আমরা বসায়া দিলাম। আচ্ছা, এখন আমরা এই 8 দ্বারা গুণ করে দিই ওই পক্ষে। তাহলে কি আসতেছে? সিবি পি ডিভি, আবার সিবি ভি ডিপি, পি আর ডিভি আসতেছে। ঠিক আছে, এখন দেখো এই আর এর ভ্যালুটা আমরা কি জানি? সিপি মাইনাস সিভি না, ওইটা জাস্ট বসাই দিব। সিবি পি ডিবি সিবি ভি ডিপি, তাহলে সিপি মাইনাস সিভি পি ডিভি, সিবি পি ডিবি সিবি ভি ডিপি সিপি পি ডিবি মাইনাস পি সিবি ডিবি। ঠিক আছে, এটা হইলো আমাদের। তো এখান থেকে তাহলে আমরা এই ধর একটা কাটাকাটি যায় আর কি, পি সিবি ডিবি, এই যে এইটা আর এটা কিন্তু আমাদের কি যায়? কাটাকাটি যায়। খেয়াল করছো? তাহলে থাকলো কি আমাদের? থাকলো হচ্ছে সিবি ভি ডিপি প্লাস পি সিপি ডিবি, এটা আমাদের থাকলো। এখন আমরা হচ্ছে উভয় পক্ষকে পিবি দ্বারা ভাগ করব। হ্যাঁ, পিবি দ্বারা ভাগ করব। আচ্ছা, উপরে উপরে একটা জিনিস লেখাতে ভুলে গেছি, আর দ্বারা গুণ করে। উভয় পক্ষে এখানে আর দ্বারা গুণ হবে। এগুলো জাস্ট দেখা যাও আর কি। হ্যাঁ, বাসায় একবার চাইলে করতে পারো, কিন্তু চাপ নেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা উভয় পক্ষকে পিবি দ্বারা ভাগ করব। ভি সিবি ডিপি, আর এখানে হচ্ছে পি সিপি ডিভি ইকুয়াল টু 0। লিওন কে আসো না ঘুমাই পড়ছো? আসছি ভাইয়া। খালি ছায়া ছায়া দেখতেছি, আর কিছু করার নাই তো। হ্যাঁ, তো এখানে দেখো কাটাকাটি যায়, দেখছো? যে ভি আর ভি কাটাকাটি যায়, পি আর পি কাটাকাটি যায়। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে তোমার সিভি ডিপি বাই পি প্লাস, প্লাস ছিল, সিপিটা বাইরে নিয়ে আসলাম, ডিবি বাই ভি। ঠিক আছে, এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেট করবো আর কি। ঠিক আছে, উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করলে আমাদের কি আসে? এই সূত্রটা জানো, ডি এক্স বাই এক্স ইকুয়াল টু কি আসে? লন এক্স। মানে এক্সটা যদি নিচে থাকে, উপরে যদি এক্স থাকে, তাহলে লন এক্স থাকবে। তো এই সূত্র অনুসারে এখানে বসবে কি আমাদের? সিবি লন পি। ঠিক আছে, আর সিপি লন ভি ইকুয়াল টু সি।
মানে জিরোকে যদি ইন্টিগ্রেট করি আমরা তাহলে সি আসে আর কি, কনস্ট্যান্ট আসে। মানে এক্স রে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি ওয়ান আসে না, এরকম আর কি, জিরোকে করলে সি আসে। তো এখন সিবি দ্বারা যদি উভয়পক্ষে ভাগ করে দেই, তাহলে লন পি সিবি বাই সিপি বাই সিবি লন ভি সি বাই সিবি লেখা যায় না? এখন এটা পরিবর্তে কি লেখা যায় বলো তো? গামা। হ্যাঁ, এটা পরিবর্তে আমরা গামা লিখতে পারি। আচ্ছা, এইটার পরিবর্তে আমরা সি প্রাইমে লিখলাম, হ্যাঁ, যেহেতু এটা কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট নিয়ে আসলো। এখন তো লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা লেখা যায়, সি প্রাইম। তো লন গুণ আছে যেহেতু, তাহলে আমরা, সরি, যোগ আছে তাহলে গুণ করতে পারি লনের ভিতরে, তাই না? তাহলে পি বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি প্রাইম। তাহলে পি বি টু দি পাওয়ার গামা, লনটা ওই পাশে গেলে ই টু দি পাওয়ার সি প্রাইম থাকলো। ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে আমাদের কি একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার সি প্রাইম, এই পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু আমরা কি ধ্রুবক লিখতে পারি না? তো এখান থেকে আসছিল রুদ্রতাপ প্রক্রিয়ায় আর কি, পি পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি, ধ্রুবক বা কনস্ট্যান্ট। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তা গত ক্লাসে আমরা শুধু দেখছিলাম আর পি পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, এটা দেখছিলাম। আজকে আমরা এটা মানে ব্যাখ্যাটা বললাম আর কি, কেন আসলে এরকম আসে। আচ্ছা, তো রুদ্রতাপ প্রক্রিয়ায় মানে এটা তো আমরা দেখলাম, হ্যাঁ, খালি প্রেসার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক থাকলাম, কিন্তু টেম্পারেচারের সাথে প্রেসারের সম্পর্কে বা টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্কে এটা আমরা দেখি নাই। তো এটার জন্য কিছু আমাদের আহ, কাজ করতে হবে আর কি। আমি নিউ একটা লিঙ্ক দিই, এই লিঙ্কের টাইম শেষ, ওখানে জয়েন হও। বলা যায়, দেখা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টেম্পারেচারের সাথে সম্পর্কটা দেখবো আর কি। তো টেম্পারেচারের সাথে সম্পর্ক দেখলে আমরা পিবি ইকুয়াল টু এনআরটি সূত্র জানি না, বা আরটি আর কি, মানে জ্যাক মোলের জন্য কাজ করতেছি তো, তাই তাই তো। তো এখান থেকে দেখো, এখানে আমরা হচ্ছে ভলিউমের যদি মান বসাই দিই, কি আসে, আর টি বাই পি আসে। অথবা যদি আমরা প্রেসারের মান বসাই দিই, তাহলে কি আসে, আর টি বাই ভি আসে। তো এইগুলা কাজ করে হচ্ছে আমরা মেইনলি কম্পেয়ার করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে আমরা ভলিউমটা বসাই দিই, হ্যাঁ। তো ভলিউমটা যদি ভি ইকুয়াল টু আর টি বাই আর টি বাই, আমরা যদি পি বসাই দিই এখানে, তাহলে কি আসে তা আমরা দেখি। পি, ভলিউমের মান হচ্ছে তোমার আর টি বাই পি গামা ইকুয়াল টু, ধ্রুবকের পরিবর্তে আমরা কনস্ট্যান্ট ধরলাম সি, ঠিক আছে? তো তাহলে কি আসে, পি, হুম, এটা আর ছিল, আর টি দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি। তাহলে দেখো, এখানে একটা পি আছে, এখানে পি আছে, তাহলে পি ওয়ান মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি বাই আর টু দি পাওয়ার গামা। তো এই পুরোটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বলা যায়, তাহলে এটাকে আমরা ধ্রুবক বলতে পারি, ঠিক আছে? তাহলে কি আসলো, পি ওয়ান টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে প্রেসারের সাথে তোমার টেম্পারেচার কি সম্পর্ক, এটা বুঝতে পারছো কেমনে আসছে, মানে রুদ্রতাপের প্রক্রিয়ায়।
লিওন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে একইভাবে হচ্ছে আমরা কি বসাবো, এখন পি বসাবো ওই সূত্রে। ঠিক আছে, মানে এই পি এর মানটা এই সূত্রে বসাবো। তাহলে দেখি কি আসে। আর টি টু দি পাওয়ার, সরি, আর টি ভি ইন্টু বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি। তাহলে কি আসলো? এটা তো ভি ছিল, হ্যাঁ। টি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সি বাই আর আসলো। তাই সি বাই আর এটা আমরা কি ধ্রুবক লিখতে পারি। তাহলে আসলে কি আসলো? টি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও লিখতে পারি। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় মোট কথা হচ্ছে আমরা কি কি আমরা পাচ্ছি সূত্র, মানে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচারের সূত্রগুলো আমরা একসাথে লিখে ফেলি, হ্যাঁ। তাহলে প্রথম হচ্ছে তোমার পি বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র হচ্ছে তোমার পি গামা ওয়ান মাইনাস গামা, সরি, ওয়ান মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি। তিন নম্বর সূত্র আমরা কি লিখতে পারি? টি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু সি। এই তিনটা সূত্র আমরা লিখতে পারি আর কি একসাথে। আর আগে তো কিছু সূত্র আমরা দেখছি, এই সূত্রগুলো কি জানি কি ছিল? সিবি মাইনাস, সরি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। আবার দেখছিলাম গামা ইকুয়াল টু সিপি বাই সিবি। ঠিক আছে, আর স্থির চাপে টি কিউ সমান সমান ডিউ হয়ে যায়, হ্যাঁ, এন সিবি টিটি। এটা হচ্ছে স্থির চাপে না, সরি, স্থির আয়তনে। এই সূত্রগুলো আজকে আমরা দেখলাম। ঠিক আছে, এতটুকু বুঝছো লিওন? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে। আরেকটু আছে, মানে রোধ প্রক্রিয়ায় কাজ, কৃত কাজ, এটাই তোমরা দেখতে হবে আর কি। তো আমরা এখন দেখব রোধ তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। তো আমরা কি জানি? ডি ডাব্লিউ ইন্টু পি ডিভি, এটা হচ্ছে কাজের সূত্র, তাই না? তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এক থেকে দুইয়ে, হ্যাঁ, দেন আমরা কাজ পাই আর কি। এখন দেখো, আমরা কি জানি রোধ প্রক্রিয়া সূত্র? পি বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি। তাহলে বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি? সি বাই, সরি, পি ইকুয়াল টু ভি টু দি পাওয়ার গামা, এটা আমরা লিখবো আর কি, পিটাকে ভিতে কনভার্ট করবো, হুম, যাতে আমাদের ইন্টিগ্রেট করতে সহজ হয় আর কি। তাকে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কি হবে? ডাব্লিউ আসবে ওয়ান টু, আর এটা তো সি, তাই না? তো সিটাকে আমাদের কনস্ট্যান্ট যেতে বাইরে নিয়ে আসা যায়, তো ডাব্লিউ টু থেকে ডাব্লিউ ওয়ান হবে, তো সি। তাইলে ডিভি বি টু দি পাওয়ার গামা ওয়ান টু। আচ্ছা, এই সূত্র কি জানো? ডিএক্স এক্স টু দি পাওয়ার এন,
না ভাই। এটা সূত্রটা হচ্ছে এরকম। আহ, আচ্ছা, এটা x⁻⁻n লেখা যায়, ঠিক আছে? সুতরাং এটা x⁻⁻n+1 -n+1 প্লাস সি, এভাবে লেখা যায় আর কি। মানে x⁻n এর সূত্রটা লেখা যায়, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এটা আমরা লিখবো আর কি। তো ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, সি ইন্টু v⁻1 - গামা আর 1 - গামা, ঠিক আছে? গামাটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, তাইলে আমরা এখন কি লিখতে পারি? আহ, আচ্ছা, এটা হবে 1 থেকে 2 এর মাঝে, যেহেতু লিমিটেশন 1 থেকে 2। ডাব্লিউ ইকুয়াল টু সি, এটা হচ্ছে আমাদের 1 - গামা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, এই জন্য আমরা এটা বাইরে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তাহলে সি ডিভাইডেড বাই 1 - গামা লিখতে পারি। তাহলে v1 1 - গামা মাইনাস, সরি v2 হবে প্রথমে, আপার লিমিট লোয়ার লিমিট 1 - গামা, ঠিক আছে? এটুকু বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। তো সি যে কনস্ট্যান্ট, সি হচ্ছে পিবি ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ, এই যে পিবি ইকুয়াল টু এনআরটি। তো আমরা হচ্ছে টেম্পারেচারে এখানে আপাতত ই ধরছি, কনস্ট্যান্ট ধরছি, পি আর ভি নিয়ে কাজ করছি। তাহলে পিবি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এই পুরোটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লিখতে পারি, ঠিক আছে? তো সি, সি এর পরিবর্তে আমরা কি লিখবো? শুধু পিবি লিখবো। হ্যাঁ, আহ, মনে করো সিটা গুণ করে দিলাম আগে, দুইটার সাথে সি গুণ করে দিলাম। 1 - গামা সি বি2, 1 - গামা মাইনাস সি বি1, 1 - গামা। এটা হচ্ছে তোমার ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল টু 1 - গামা। এখন আমরা এটা আস্তে আস্তে করব। সি এর পরিবর্তে যেহেতু এটা 2, তাহলে P2V2 লিখবো। হ্যাঁ, ইন্টু V2, 1 - গামা। তাই তো। আর ও সরি, না কি লিখলাম, এটা তো রুদ্রতাপ প্রক্রিয়া না, রুদ্রতাপ প্রক্রিয়া P_V2 গামা ইকুয়াল সি লেখা যায়। তো এর তো গামা হবে P_V2 গামা মাইনাস P1 V1 গামা হবে। তো B1 1 - গামা। তো এটা করলে তাহলে কি আসে দেখো তো? এটা করলে কি আসে বলো তো? P2/V2 আসে না? আর এটা করলে তোমার P1/V1 আসে না? সূচকের সূত্র অ্যাপ্লাই করো আর কি। আসে? হ্যাঁ ভাই। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের হচ্ছে এটা কিন্তু এই যে সমষ্ণ প্রক্রিয়ার মতো কাছাকাছি হয়ে গেল, P2V2, ঠিক আছে? তাহলে এখানে ওই যে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে আমরা এখন এনআরটি লিখতে পারি, বা আরটি লিখতে পারি আর কি, যেহেতু এক মোলের জন্য চিন্তা করতেছি, ঠিক আছে? RT2 আর T1। তাইলে আমরা যদি কমন নেই, তাহলে T2/T1 হবে। তাহলে আর 1 - গামা ডেলটি হবে, ঠিক আছে?
এটা হচ্ছে তোমার 1 মোলের জন্য। আর যদি n সংখ্যক মোলের জন্য, তাহলে তাহলে আমরা কি লিখবো? ডাব্লিউ ইকুয়াল টু এন আর ডেল টি বাই 1 - গামা। এটাই হচ্ছে তোমার রুদ্রতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। বুঝা গেছে? মানে আমরা হ্যাঁ গতকালকে সমচাপীয় দেখছি, সমউষ্ণ দেখছি, সমায়তন যে কৃত কাজগুলো দেখলাম, ওগুলা গ্রাফ টাফ সবই কি দেখছি। আজকে হচ্ছে তোমার রুদ্রতাপীয়টা একটু বিস্তারিত পড়ছি আর কি। পিভিটি দিবার গামা কেমনে আসছে, সিপি মাইনাস সিভি ইকুয়াল আর কেমনে আসছে, হ্যাঁ। তারপরে ডিকিউডিউ, সিভি এনআরটি, হ্যাঁ, এগুলো কেমনে আসছে। তো এগুলাই আর কি। তো আশা করি একটু বুঝছো। আজকে মানে সূত্রটা মানে পুরোটাই হচ্ছে প্রমাণ, সূত্রের প্রমাণ দিছি আর কি পুরো ক্লাসটাই। তো বুঝছো এটুক? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে বাকিটা দেখবো না। আজকে তৈরি থাক, অনেক সূত্র দেখছি আমরা। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ।